হ্যালো স্টুডেন্টস। সো এবার আমরা 11 অঙ্কটা করব। 11 অঙ্কটা আশা করি তোমরা দেখে নিয়েছো। তো এখানে দেখো 11 অঙ্কটায় কি আছে। একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 21 সেমি আর 17 সেমি। তা এখানে কি বলে দেওয়া আছে, দুটি ফাঁপা গোলক। একটা এখানে গোলক নিয়ে নিলাম, গোলক এ, আর একটা দেখো গোলক নিয়ে নিচ্ছি বি। সো দুটি ফাঁপা গোলক, তো এই গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত বলা আছে, 21 সেমি। আর বি গোলকের ব্যাসের দৈর্ঘ্য 17.5 সেমি। ঠিক আছে, তাহলে এবার এখানে কি বলেছে, গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতু লেগেছে তার অনুপাত নির্ণয় করি। আমরা এখানে জানি যে যখন ফাঁপা গোলক বলা হয়েছে, এখানে ফাঁপা গোলক বলা হয়েছে, আর এখানে এর যে ধাতু লেগেছে, মানে পুরো গোলকটা তৈরি করতে যে ধাতুটা লেগেছে, পুরো গোলকটা তৈরি করতে যে ধাতু লেগেছে তার অনুপাত, এই দুটোর অনুপাত। তাই এখানে তাহলে কিসের সূত্র লাগবে বলো। ব্যাস দেওয়া আছে, আমরা জানি যে সূত্র এলাকায় আমরা আর দিয়ে ইউজ হবে, আর আর মানে সবসময় কি ডিনোট করা হয়, ব্যাসার্ধ। তাহলে এই গোলকের ব্যাসার্ধ যদি বার করছো তাহলে কি হবে, 21/2 হবে ব্যাসার্ধ। আর এই বি গোলকের ব্যাসার্ধ বার করতে গেলে কি হবে বলো, 17.5/2 ব্যাসার্ধ। তাহলে এখানে সূত্রটা কি হবে দেখো, সবসময় তো অনেক আগেই বলে রেখেছি এটা একটা ফাঁপা গোলক বটে। এই ফাঁপা গোলকের কি বলছে, এই গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে আর তার অনুপাত নির্ণয় করি। আর এখানে দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে। এই ফাঁপা গোলকটা যখন পুরোটা বলছে তৈরি করতে কি লেগেছে, তাহলে এখানে আয়তনের সূত্র লাগবে না। আয়তনের সূত্র কখন লাগে, যখন বলা হয়েছে কত পরিমাণে লোহা আছে, বা বলা হবে যে নিরেট, যখন নিরেট শব্দটা ইউজ হবে তখন ওখানে আয়তনের সূত্র হবে। তাহলে গোলকের ক্ষেত্রে কি সূত্র হয় পুরোটা মাপার জন্য, তাহলে এখানে কি হবে, এখানে বক্ষতলের ক্ষেত্রফলের সূত্র ইউজ হবে, বক্ষতল বা সমগ্রতল। তাই এখানে তাহলে ক্ষেত্রফলের সূত্রটা ইউজ হবে, পুরোটার ক্ষেত্রফল। তাহলে কি হবে বলো, 4πr²। আর এখানেও সেম এটাই হবে, 4πr²। সো দেখো এখানে 4π এর ভ্যালু বসে যাবে 21/2, 21/2 কোন r², আর এর মান বসাবো, তো আর দুটো মান বসিয়ে দিলাম এখানে। এখানেও সেম, আর এর ভ্যালু কি আছে বলো আমার এখানে, 17.5/2। তাই এখানে তাহলে আমরা কি করব, 17.5/2, 17.5/2, এই দুটো বার করলে আমরা এর অনুপাতটা পেয়ে যাবো আর অ্যান্সারটা বেরিয়ে যাবে। তাহলে অঙ্কটা আজ সিম্পল, বহুত সিম্পল। কি হলো দেখো, এখানে বুঝে গেলে তো, ফাঁপা গোলক বলা হয়েছিল, ওটা ব্যাস, ব্যাস দেওয়া আছে 21 আর 17.5, কিন্তু ব্যাসার্ধ বের করে নিয়ে সূত্র তোমায় দেখতে হবে কি লাগাবে। তো ফাঁপা গোলকের ক্ষেত্রে কি ক্ষেত্রফলের সূত্র ইউজ হয়, গোলকের ক্ষেত্রে বক্ষতল সমগ্রতল সেমি থাকে সূত্রতে, তা 4πr², আর এটারও 4πr², ইউজ হয়ে যাবে অঙ্কটা। চলো অঙ্কটা এবারে করা যাক, আশা করি তোমরা বুঝে গেছো। তাহলে এখানে এবারে কি করা যায়, এখানে আমরা করব ফাঁপা গোলক দুটির, দেখো কি করতে হবে, ফাঁপা সরি স্টুডেন্টস, হ্যান্ড রাইটিংটা একটু খারাপ হয়ে যাচ্ছে। ওকে, দেখো ফাঁপা গোলক দুটির, ফাঁপা গোলক দুটির ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসের দৈর্ঘ্য, ফাঁপা গোলক দুটির ব্যাসের দৈর্ঘ্য
ফাঁপা গোলক দুটির ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি ও 17 কি হয়ে যাবে দেখো, ও দেখো 17.5 সেমি। ওকে, এবারে কি করবো, এটা ব্যাসার্ধ বার করতে হবে। তাহলে কি হবে, অতএব অতএব গোলক দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে 21/2 সেমি। ব্যাসার্ধ মানে কি হয় বলো, ব্যাসের অর্ধেক। ও 17.5/2 সেমি। তাহলে এবারে কি করবো, গোলকটির বক্ষতলের ক্ষেত্রফলটা বার করে নিতে হবে। অতএব গোলক দুটির বক্ষতলের ক্ষেত্রফল কি হয়ে যাবে, 4πr²। সো এখানে চাইলে আমরা কি জানি, 4πr² আমরা সূত্রটা জানি। তো এখানে যদি 4πr² হয়, তো এখানে আর এর ভ্যালু কি আছে বলো, এটা হচ্ছে আটটা। তাহলে কি হবে, 21/2 তার হোল স্কোয়ার। আশা করি তোমরা বুঝে গেছো। বর্গ সেমি ও 4π17.5/2 তার হোল স্কোয়ার বর্গ সেমি। দেখো দুটো বক্ষতলের ক্ষেত্রফল এখানে কি হলো আমার, দেখো বের হয়ে গেল। ও তাহলে এবারে কি হবে, আমরা তাহলে কি করব, অনুপাত বার করব। যেখানে এখানে বলা হয়েছে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতু লেগেছে তার অনুপাত নির্ণয় করি। সরি স্টুডেন্টস, নেটওয়ার্ক ইস্যুর জন্য একটু কানেকশন ফেল্ড হয়ে গেছিল। ওকে, সো দেখো এবার আমরা কি করবো, দেখো আমার এখানে বক্ষতলের ক্ষেত্রফলটা বেরিয়ে গেছে। তাহলে এখানে আমায় কি বলা হয়েছে, যে গোলকটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করি। সো এখানে এর অনুপাত বার করতে গেলে আমায় কি করতে হবে, অতএব গোলক দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কি হয়ে যাচ্ছে, 4πr²। মানে এখানে কি হয়ে যাচ্ছে বলো, 21/2 তার হোল স্কোয়ার অনুপাত 4π17.52 হোল স্কোয়ার। তো এখানে কি দেখো, 4π সেম আছে, তাই কেটে যাবে। তাহলে এখানে 21² আছে, তো তাই দেখো 21/2 ইন্টু দুবার লিখতে পারি, স্কোয়ার আছে তো। আর সেকেন্ডে কি হয়ে যাবে, 17.5/2, এখানেও স্কোয়ার আছে, তাই 17.5/2। এই দশমিকটা উঠে গেলে এটা 10 নিচে বসে যাবে, এই দশমিকটা উঠে গেলে 10 নিচে বসে যাবে। তাহলে দেখো এবারে আমি কি করব, মনে রাখবে অনুপাতের ক্ষেত্রে সবসময় উপরের সাথে যে উপরের যে সংখ্যাটা আছে, উপরের সংখ্যা কাটা যায়, মানে এই উপরের সাথে এই উপরের সংখ্যা কাটা যাবে, আর নিচের সাথে নিচের সংখ্যাও কাটতে পারো, কোনো ইস্যু নেই।
তা চলো করা যাক। দেখো এখানে 7 আছে, এখানে 7 দিয়ে কাটতে পারি আমি, 3 7 21, এটাকেও 7 দিয়ে কাটা যাবে, 7 দুগুণে 14, 3 আর 5, 5 7 35, এটাকেও 7 দিয়ে কাটা যাবে, 3 7 21, এটাকেও 7 দিয়ে কাটা যাবে, 25 হবে। এবার দেখো আমি কি করতে পারি এখানে বলো, এখানে 10 আছে, 10কে কাটতে পারি 5 দিয়ে, 5 দুগুণে 10, 5 5 25, আবার এখানে 5 দুগুণে 10, 5 5 25, উপর নিচেরও কাটা যাবে। আর যখন এই সাইডে করবে আর এই সাইডের সাথে কি শুধু উপরের সাইড উপর, নিচের সাথে নিচের হবে। যা এবারে কি করবো বলো, এই দুইটাকে, দুটো 2 আছে এখানেও, দুটো 2 কেটে যাবে। তাহলে কি বলো, উপরে 3 3 9 আছে এখানে, আর এখানে 5 ইন্টু 5 25/4 আছে। তো মনে রাখবে যখনই এমনি কোনো সিচুয়েশন পাবে যে 9 অনুপাত 25/4, সো দেখো এই যে 4 আছে এখানে কিচ্ছু নেই, মানে এখানে 1, তাহলে এখানে তুমি কি এই প্রসেসে করতে পারো, লব হরে যেটা যেভাবে বার করো, তো এইভাবে যদি তুমি করো, তাহলে তুমি যদি 4-এর জায়গায় যদি করছো, 4 দিয়ে যদি তুমি করছো, তাহলে কি হবে বলো, 4 একে 4, তাহলে কি হবে 4 নাম 36 হয়ে যাবে। আর এটা যদি করতে যাও তাহলে কি হবে, 4 তো 4 আছে এই সেম হবে, তাহলে এখানে শুধু 25 বসে যাবে। আশা করি তোমরা বুঝে গেছো এই জিনিসটা, যে যখনই এমনি কোনো দেওয়া থাকবে পোর্শন, তখন কী হবে, যেদিকে থাকবে না তুমি ওটাকে ওর সাথে গুণ করে দেবে। যেমন তোমরা লসাগু বা হরের হিসেবে করো, তখন তোমরা কী করো বলো, যেমন এখানে 9 অনুপাত 25/4 আছে, সো তাহলে তোমরা কী করবে, যদি ওভাবে যদি করো তাহলে এখানে কিছু নেই তো 4, এর নিচে কিছু নেই মানে 1, তাহলে 4 এখানে বসবে। সো 4 একে 4, তাহলে 9 9 into 4 বলা হচ্ছে না, হচ্ছে না এখানে। আর এখানে আমি অনুপাত কথা মানে দিয়ে দিচ্ছি বোঝার জন্য তোমাদের, সেম যদি এখানে থাকে তাহলে এখানে কি 4 4 তো সেম হয়ে যাচ্ছে, তাহলে এখানে শুধু 25 বসবে। তাহলে এখানে অ্যান্সার লেখার সময় কী হবে বলো, 36 অনুপাত 25, 4 চলে যাবে। কিন্তু এটা তোমাদের বোঝার জন্য আমি বুঝিয়ে দিলাম যে এভাবেও তুমি বার করতে পারো, বা এর থেকেও একটা সহজ উপায় আছে। দেখো এখানে লব হর, দেখো লব হর দেখো এখানে সেম আছে, আলাদা আলাদা আছে, সরি এখানে লব আছে হর নেই, তাহলে এখানে তুমি কি করতে পারো বলো, তো এখানে যখন এখানে যদি হিসেব কর তাহলে এখানে কী হবে বলো, 9 into 4 হবে, আর এখানে দেখো 4 4 কেটে যাবে, তাহলে এখানে শুধু 25 হবে। যেখানে ওই ক্যালকুলেশনের জন্য তোমাদেরকে বুঝালাম, তোমরা ওভাবে করবে এটা, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে 36 অনুপাত 25, সো এটাই হয়ে যাবে তোমাদের অ্যান্সার। বা তোমরা ওটাকে এভাবেও করে নিতে পারো যে কিচ্ছু নেই তো 4 দিয়ে দিলাম, আর একটা 4 হয়ে যাবে, সরি সরি। সো আশা করি তোমরা অঙ্কটা বুঝে গেছো, তোমরা একবার অঙ্কটা দেখতে চাইলে দেখে নিতে পারো। এখানে কি করা হয়েছিল, ফাঁপা গোলক দুটির ব্যাসের দৈর্ঘ্য বার করলাম, ব্যাসের দৈর্ঘ্য সরি দেওয়াই ছিল, তারপর এখানে ব্যাসার্ধ বার করে নিলাম, তারপরে এখানে অনুপাত বলা হয়েছে যে কত পরিমাণ ধাতু আছে, তাহলে কি করতে হবে, ফাঁপা গোলক বলা হয়েছে, তাহলে এখানে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র ইউজ করলাম, দুটোর অনুপাত বার করে নিলাম। তোমরা অঙ্কটা একবার পজ করে দেখতে চাইলে দেখে নাও, এটা হয়ে গেল অ্যান্সার। আশা করি তোমরা বুঝে গেছো। একবার একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্ষতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। তাহলে এখানে দেখো, এখানে তোমাকে দুটো জিনিস খুঁজেছে। কি খুঁজেছে, যে প্রথম জিনিসটা খুঁজেছে তোমাকে নতুন নতুন গোলকের বক্ষতলের ক্ষেত্রফল, নতুন
দেখো এখানে কি দেওয়া আছে, নতুন গোলকে 1 মিনিট হাইলাইট করে দিচ্ছি, সব থেকে ইজি হবে লিখে দেওয়ার থেকে। ঠিক আছে, দেখো এখানকে দুটো জিনিস চেয়েছে, যে নতুন গোলকের বক্ষতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়, এটা একটা বের করে নিতে হবে। আর কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে, এই যে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করতে বলেছে। মানে কি হচ্ছে দেখো এখানে, তাহলে এটাকে এভাবে বোঝো, কিভাবে দেখাচ্ছিল না, ধরে নাও একটা গোলক আছে, এটা একটা গোলক। সো কি বলেছে, একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের একটি কি বলা হয়েছে, একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্ষতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হবে। সো এই অংশটাকে বলছে, এই পুরো গোলকটাকে বলছে, ভালো করে করছিল বলছে, এই পুরো গোলকটাকে বলছে এমনভাবে উপরের তলটাকে কেটে নেবে, যে কেটে নেওয়া যে একটা গোলক বেরোবে ওটা আগের গোলকের অর্ধেক। সো তাহলে এটাকে ভাবো আমরা কেটে নিচ্ছি, এটা কেটে নিয়ে একটা এই একটা গোলক বেরোবে, ঠিক আছে। এটা ধরে নিলাম, তাহলে ধরে নিলাম যে এই যে অংশটা আছে গোলকের, এটাকে আমরা পেঁয়াজের মতো ভেবে নিতে পারি, ঠিক আছে। তো পেঁয়াজের মানে যে কোষগুলো থাকে ওগুলোকে ছাড়িয়ে নিলাম, ওইভাবে দেখো এটাকে, ঠিক আছে। তো ওটা বুঝে গেলে যে এই একটা যে গোলক আছে, এই গোলকের উপরের তলটাকে এমনভাবে কেটে নেওয়া হলো, সো উপরের তলের যে অংশটা যে তোমার থাকছে ফাঁপা গোলকের এই অংশটাকে, ফাঁপা গোলক বলা হয়নি, নর্মাল গোলক বলা হয়েছে, এই গোলকের এই অংশটাকে উঠিয়ে নিলাম। এর যে গ্যাপের অংশটা দেখতে পাচ্ছ, এটাকে যদি নিয়ে নিয়ে নেওয়া হচ্ছে, তাহলে দেখো এই একটা গোলক বেঁচে থাকছে, তাহলে যে এই যে গোলকটা, এই যে গোলকটা এটা কি হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল নতুন গোলক। তো এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা, এটাকে কেটে নিতে গেলে একটা গোলক পাওয়া যাচ্ছে, এই যে গোলকটা আছে এই গোলকটাকেও পাওয়া যাচ্ছে। তাহলে এই যে জায়গাটা আছে, এই জায়গাটা, এই যে জায়গাটা হচ্ছে তোমাদের, এই জায়গাটা কি হচ্ছে, উপর থেকে কেটে নিচ্ছে। তো এটাকে কেটে নিতে গেলে কি হচ্ছে, এই একটা গোলক বেঁচে থাকছে। তাহলে দেখো তোমরা এখানে একটা গোলক বুঝে গেলে, গোলকের সিস্টেমটা তাহলে তোমরা এখানে বুঝে গেছো। এখানে যেহেতু যে বলে দেওয়া হয়েছিল, এটা হয়তো তোমাদের কনফিউশন হতেছিল যে এই মানে গোলকটা তাহলে কি করে হবে, তোমরা কনফিউজ যে হচ্ছিল, সেটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখানে দিয়ে দেওয়া আছে যে একটি ধাতব গোলকের উপরে তল এমনভাবে কেটে নেওয়া হলো যে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্ষতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হবে। সো এটাকে দেখো, একটা যদি আমি ধাতব গোলক ভেবে নিচ্ছি, তো এর উপরে তলটা তো ভেবে নিচ্ছি যে এই জায়গাটা হচ্ছে এর উপরে তল, ঠিক আছে না। তাহলে এর মাঝেও তো একটা গোলক রইবে, এটাকে পূর্ণ গোলক বলে। তো যদি এই উপরের তলটা যদি আমি কেটে নিচ্ছি, এই জায়গাটাকে যদি আমি কেটে নিচ্ছি, দেখো এই জায়গাটাকে ভাবছি আমি ছাড়িয়ে নিচ্ছি, এই জায়গাটাকে আমি ছাড়িয়ে নিলাম, এই জায়গাটাকে গোলকের, কিন্তু গোলকের ভিতরেও তো তারপরেও তো একটা গোলক ছাড়িয়ে নেওয়ার পরে একটা গোলক রইবে, কারণ এটা পূর্ণ গোলক বটে। আশা করি তোমরা এই জায়গাটা বুঝে গেছো। তো এর ভিতরেও একটা গোলক বেঁচে থাকছে, এই গোলকটা, তাহলে যে এই যে গোলকটা যে বেঁচে থাকছে নতুন গোলকটা, তাহলে এটা একটা নতুন গোলক হয়ে যাচ্ছে। তো এই নতুন গোলকটা বেঁচে রাখছে, তাহলে কি বলা হয়েছে, যে নতুন গোলকের বক্ষতলে ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হবে। ঠিক আছে, এটা আমরা করে নেব। তারপর কি বলা হয়েছে, কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে, মানে এই যে কেটে নেওয়া যে অংশটা যে হচ্ছে এর আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। মানে এই যে একটা গোলক বেঁচে আছে,
মানে কি হচ্ছে দেখো, এই যে ফাঁপা যে অংশ যে রয়েছে, এটার আয়তনের সঙ্গে বলা হয়েছে যে এই যে ভিতরের যে গোলকের আয়তনটা, এর কি বলা হয়েছে, যে গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। তো ঠিক আছে, এটাও করে নেব। আশা করি তোমরা কনসেপ্টটা বুঝে গেছো। এবারে আমরা অঙ্কটার দিকে করছি। অঙ্কটা করতে গেলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এটা খুবই সিম্পল অঙ্ক, আর এটাকে তোমরা ভিভিআই ক্যাটাগরির মধ্যেও রাখতে পারো। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এটাকে যদি এখন ভালো করে না বুঝতে পারো তাহলে কিন্তু পরে পারবে না। তাই আমি বারবার বলছি যে অঙ্কটাকে একবার বুঝে নাও। তাহলে দেখো, এখানে একটা জিনিস দেখবে, এখানে গোলকের দেখো কোনো তোমার একক দেওয়া নেই, সেমি বা মিটার কোনো একক দেওয়া নেই, তাহলে আমরা একক নিচের থেকে ধরে নেব। তাহলে দেখো, হ্যাঁ, তাহলে দেখো, এটা হয়ে যাচ্ছে তোমার গোলকটা, এটা গোলকের ভিতরে চল, আর এই জায়গাটা যে গোলকের যে আছে এটাকে কেটে নেওয়া হচ্ছে। আশা করি তোমরা বুঝে গেছো। তাহলে দেখো, এই যে জায়গাটা যে কেটে নেওয়া যে এই গোলকটা আছে, এর ব্যাসার্ধটাকে আমি আর ধরলাম, আর এই যে পুরো যে গোলকটা, এটার ব্যাসার্ধটাকে আমি ক্যাপিটাল আর ধরে নিলাম। ওকে, তাহলে এই যে পুরো গোলকটা মানে যে পূর্ণ গোলক, এর ব্যাসার্ধটাকে আমি আর ধরে নিলাম, আর যে কেটে নেওয়া অংশের যে গোলকটা আছে সেটাকে আমরা ছোট হাতের আর ধরে নিলাম। দুটো ব্যাসার্ধ তো আমায় ধরে নিতেই হবে। সো একটু ভালো করে করে দিচ্ছি, যদি এটা অসুবিধা হচ্ছে তোমাদের দেখতে। তো হ্যাঁ, দেখো, এর যে ব্যাসার্ধ এটাকে আর ধরলাম, আর এই পুরো গোলকের যে ব্যাসার্ধটাকে, এটাকে আমরা ক্যাপিটাল আর ধরে নিচ্ছি। দুটো ব্যাসার্ধ, দুটো গোলক আছে এখানে, এটা একটা পূর্ণ গোলক হয়ে যাচ্ছে পুরোটা। তারপরে একটা ফাঁপা, তারপরে যে গোলকটা কেটে নেওয়ার পরে যে গোলকটা বেঁচে থাকছে, ওটাও তো একটা নতুন গোলকটা হচ্ছে। তো তাই এবার আমরা অঙ্কটা করছি। আশা করি ছবিটা তোমরা বুঝে গেছো। সো চলো, এটাকে মনে রাখবে, এটা ভিভিআই ক্যাটাগরির মধ্যে অঙ্কটাকে রাখবে। খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, এটা কনসেপ্ট ক্লিয়ার থাকতে গেলে হয়ে যাবে। তাহলে এবার কি করবো দেখো, তাহলে আমরা কি করব, ধরি ধাতব গোলক। প্রথমে যে ধাতব গোলকটা আছে, ধাতব গোলকে, ধরি ধাতব গোলকে ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক, এখানে কোনো দেওয়া নেই তাহলে এখানে একক হবে। এবং যে নতুন যে একটা গোলক যে বনছে, ওই গোলকটাকে বারবার বুঝিয়ে দিয়েছি, এই গোলকটার এই যে অংশটা কেটে নেওয়ার পরে এই যে নতুন যে গোলকটা যে তোমার বনছে, ঠিক আছে তো, এই নতুন গোলকটা যে তোমার বনছে, ঠিক আছে তো, তাই নতুন গোলকের, তো এখানে কি নতুন গোলকের যে তোমার নতুন গোলকটা যে বনেছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হয়ে যাবে, আর একটু ক্যাপ, ছোট হাতের আর হয়ে যাবে। তাহলে তোমার ধাতব গোলকের বক্ষতলের ক্ষেত্রফল কত হয়ে যাবে। অতএব ধাতব গোলকের বক্রতলে, সরি স্টুডেন্টস, একটু এটাই অসুবিধা হচ্ছে আমার, আজকে স্ক্রিনটা একটু অসুবিধা হচ্ছে। ঠিক আছে, তাহলে কি হবে, ধাতব গোলকের বক্রতলে ক্ষেত্রফল, ধাতব গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হয়ে যাবে, 4 পাই আর স্কোয়ার।
একক স্কোয়ার হবে, এখানে ধাতব গোলকের ব্যাসার্ধ কত আর, তাই এখানে ক্যাপিটাল আর হলো। আর নতুন গোলকের বক্ষতলের ক্ষেত্রফল কত হয়ে যাবে, 4πr², একক স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে কি বলা আছে দেখো, যে ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্ষতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। নতুন গোলকের কি দেওয়া আছে, নতুন গোলকের বক্ষতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হবে। ঠিক আছে, এবার আমরা এই টার্মসটাও এখানে করে নেব, যে নতুন গোলকের বক্ষতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হবে। ঠিক আছে, তাহলে এখানে এখানে প্রথমে এটা বার করবো। তাহলে কি করতে হবে, প্রশ্নানুসারে বা শর্তানুসারে তুমি কিচ্ছু যে দুটোর মধ্যে যে কোনো একটা করতে পারো। এখানে আমি প্রশ্নানুসারে বললাম, প্রশ্নানুসারে কি হবে দেখো, 4πr², এই নতুন গোলক ইকুয়াল টু, দেখো 4πr², নতুন গোলক ইকুয়াল টু হাফ ইন্টু 4πr²। এবারে তুমি বলবে যে এখানে হাফ কেন এলো, এখানে যে হাফটা এটা কেন এলো। এখানে আমি কি বলেছি অঙ্কটা আগে, যে নতুন গোলকের বক্ষতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হবে। নতুন গোলক, তাহলে এটা নতুন গোলক, বক্ষতলের ক্ষেত্রফলটা কি হবে, আগের যে গোলকটা মানে যে ধাতব গোলক, এটা তো প্রথমের গোলকটা না, সো এটার কি হবে, অর্ধেক হবে। তাই এখানে তোমার হাফ বসেছে। আশা করি তোমরা বুঝে গেছো, কারণ এখানে টার্মসটা আমি বারবার বলেছিলাম যে নতুন গোলকের বক্ষতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হবে। তো আগের গোলকের অর্ধেক হবে মানে কি, এটা তোমার আগের গোলক, এই আগের গোলকটা কি হবে, অর্ধেক হবে। তাই এখানে নতুন গোলকের বক্ষতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হবে। তাই এখানে আগের গোলকটা যখন বলা হয়েছে অর্ধেক হবে, সো এটা কি হবে, এর অর্ধেক হবে। তাই এখানে এটা হাফ বসবে। আশা করি তোমরা এটা বুঝে গেছো। এবার চলো অঙ্কটা দিকে ধ্যান দেবো। সো এবার কি করবো দেখো, তাহলে এখানে কি হবে, 4π কেটে যাবে। তাহলে এখানে কি রয়ে গেল দেখো, r² ইকুয়াল টু, দেখো ক্যাপিটাল R² রয়ে যাবে আর তার নিচে 2 চলে আসবে। তো এখানে বলা আমরা কি জানি, যে এ r² নিচে কিছু নেই মানে কি, এখানে 1 ধরে নেব আমরা। তাহলে কি হবে দেখো, এখানে বা দিতে কিন্তু বারবার বলছি ভুলবে না। তাহলে এই 2টা কি হবে, এখানে চলে আসবে। তাহলে কি হবে দেখো, 2r² ইকুয়াল টু কি হবে, এখানে r² হয়ে যাবে। তাহলে এবারে কি করবো, এখানে আমরা এই r²টাকে যদি নিচে এদিকে আনা হয় তাহলে কি হবে, ইকুয়াল টু 1/2। 2টা যদি এদিকে চলে যায় তাহলে কি হবে, 1/2 হয়ে যাবে। এবারে দেখো আমরা ক্যালকুলেশনে কি জেনেছি, যদি স্কোয়ার উঠিয়ে নিই তাহলে স্কোয়ার হয়ে যাবে। তাহলে কি হবে, 1/2 হয়ে যাবে। এবারে দেখো r/r ইকুয়াল টু, যদি আমি এখানে স্কোয়ার উঠাতে চাই তাহলে কি হবে দেখো, যখন √1 থাকে এটাকে আমি 1ও লিখতে পারি, কিন্তু যখন √2 আছে তখন আরেকটা যদি এমনি √2 আসে তাহলে এটাকে 2 লিখতে পারবো, নইলে পারবো না। তাহলে কি হবে দেখো, এখানে 1 তো বেরিয়ে যাবে রুট থেকে, কিন্তু √2 বেরোবে না। তাই ওটা কি হয়ে যাবে, √2 হয়ে যাবে। তাহলে এখানে কি হলো দেখো, আর অনুপাত আর, তাহলে কি হলো, আর এর ভ্যালু এখানে 1 হয়ে গেল, আর ক্যাপিটাল আর এর ভ্যালু কত, 2 হয়ে গেল। তাহলে এখানে একটা জিনিস দেখছো তো, যে
এই আর এর ভ্যালু কিন্তু 1 হচ্ছে, আর এই আর এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, √2। তাহলে আমরা এখানে একটা জিনিস বুঝে গেছি, আর এর ভ্যালু 1 আর এই ক্যাপিটাল আর এর ভ্যালু কত, √2। তাহলে ফাঁপা গোলকের যে ব্যাসার্ধটা, পুরো গোলকটা যদি ব্যাসার্ধ বলা হয়, নতুন গোলকের ব্যাসার্ধ আর হয়ে যাচ্ছে, আর পুরো গোলকের ব্যাসার্ধ কত হয়ে যাচ্ছে, √2। তাহলে আমার কাছে এই টার্মস অ্যান্ড কন্ডিশনটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এটা এখানে যে টার্মসটা বলেছিল যে নতুন গোলকের বক্ররেখার ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হবে, তো এটা হয়ে গেল। তাহলে এবারে আমরা সেকেন্ডেরটা করব। সেকেন্ডেরটা কি আছে, কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে। কি বলা হয়েছে, কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে। সো তাহলে দেখুন, আমরা এখন এখন কেটে নেওয়া অংশের আয়তনটা কত হয়ে যাবে, তাহলে এখন কেটে নেওয়া অংশের আয়তন কত হয়ে যাবে, 4/3 ওই r³ একক আর হোল কিউব। এবারে তোমরা বলবে, দাঁড়াও এই জিনিসটা বুঝিয়ে দিচ্ছি কেন হলো। আগে নতুন গোলকেরটা তো বের করে নিই, এবং নতুন গোলকের আয়তন, নতুন গোলকের আয়তনটা কি হবে, নতুন গোলকের আমরা ব্যাসার্ধ কি জানি বলো, নতুন গোলকের ব্যাসার্ধ জানি আমরা আর, আর এই আর এর ভ্যালু কত বেরিয়েছে, 1। তো নতুন গোলকের আয়তন কত কত, 4/3 এককটার হোল কিউব। এবারে তোমরা বলতে পারো যে এইটা কেটে নেওয়া অংশের গোলকটার আয়তনের সূত্র এটা কেন এলো, আমি মেনে নিচ্ছি, ঠিক আছে। কেটে নেওয়া অংশের আয়তন আর নতুন গোলকের আয়তন, তাহলে এখানে কেটে নেওয়া যে অংশের আয়তন আছে ওখানে এটা কেন এলো, এটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। কেটে নেওয়া অংশের যে গোলকটা যে তুমি করছো ওটাই তোমার কি হচ্ছে, দেখো এক মিনিট স্টুডেন্ট, ঠিক আছে। দেখো, এটা তোমার পুরো গোলকটা হচ্ছে প্রথমে গোলকটা, তো তো এই যে অংশটা যে আমি দাঁড়িয়ে দিচ্ছি এটাকে কেটে নিচ্ছি। তাহলে এখানে দেখো দু রকমের ব্যাসার্ধ আছে, তাহলে এই পুরো গোলকটা এটা করো, প্রথমে এটার ব্যাসার্ধটাকে আমি আর ধরছি, আর এই পুরোটার যে ব্যাসার্ধ, পুরো গোলকটার ব্যাসার্ধটাকে আমি কি করছি, ক্যাপিটাল আর ধরছি। তাহলে এখানে দুটো ব্যাসার্ধ আছে দেখতে গেলে সিম্পলি। সো এখানে তাহলে এই সূত্রটা কেন ইউজ হলো, দেখো আমরা একটু আগে চলে যাচ্ছি, ঠিক আছে। তো দেখো, দেখো এখানে আমরা একটা সূত্র দেখেছিলাম যে ফাঁপা গোলকের আয়তনের কি সূত্র আছে, দেখো 4/3 মাইনাস 4/3 কেন, কেন, দেখো এখানে দেখো ফাঁপা গোলকের আয়তনের সূত্রটা দেখো, 4/3 পাই r³ কেন হয়েছিল, দেখো আর একক বিশিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত, 4/3 পাই r³, আর আর একক ব্যাসার্ধ বিশিষ্ট কত হচ্ছে, r³ হচ্ছে। তাহলে এখানে ফাঁপা গোলকের আয়তন কি হচ্ছে, এই দুটো যখন মাইনাস করা হবে এখানে কমন চলে আসছে, 4/3 পাই r³ - r³ ঘন একক, এটা ফাঁপা গোলক।
তাহলে ওখানে যে তোমার অঙ্কটা যে হচ্ছে ওটাও তো সেম, একটা এমনি গোলক দেওয়া আছে বড়, তারপর একটা কেটে নেওয়া হচ্ছে গোলকের অংশটা। তাহলে এই দুটোর যখন ব্যাসার্ধ হিসাবে করা হবে তখন এই সূত্রটা ইউজ হবে, বুঝে গেছো? আর অঙ্কটার কাছে তোমরা এটা সূত্রটা তোমাদেরকে দেখিয়ে দিবে। এবারে দেখো, এবারে এখানে তোমরা অঙ্কটাও তোমরা দেখো, এটাও তো একটা ফাঁকা গোলকই হচ্ছে, এই গোলকের পরে ভিতরে দেওয়া আছে আরেকটা গোলক দেওয়া আছে। তাহলে এই গোলকের ব্যাসার্ধ যদি আমার আর হচ্ছে, তাহলে এই পুরো গোলকের ব্যাসার্ধটা কত হবে? আর হবে। তো আশা করি এবার তোমরা বুঝে গেছো যেখানে ওই সূত্রটা কেন ইউজ হচ্ছে, ঠিক আছে? দেখো, এবং নতুন গোলকের আয়তনটা যেমন নর্মালি আছে ওটাই হবে। তাহলে এবার এখানে কি হবে? তাহলে কি বলেছে এখানে? কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত বার করতে বলেছে। তো কেটে নেওয়া অংশের আয়তন কত বেরিয়েছে এখানে আমাদের? 4/3 πr³ মাইনাস r³। তো এই ভ্যালুটা এখানে বসাবো, 4/3 πr³ মাইনাস r³ অনুপাত নতুন গোলকের আয়তন কত বেরিয়েছে? 4/3 πr³। তো এখানে 40 π কেটে যাবে, তাহলে এখানে বেঁচে কি থাকছে? r³ মাইনাস r³ অনুপাত নর্মাল r³। তাহলে এখানে ক্যাপিটাল আর এর আমরা ভ্যালু কি জানি? ক্যাপিটাল আর এর ভ্যালু কি বেরিয়েছে? √2। আর স্মল আর এর ভ্যালু 1 বেরিয়েছে। তাহলে ওটা কি হবে? √2 তার হোল কিউব মাইনাস 1 তার হোল কিউব অনুপাত 1 হোল কিউব। তাহলে দেখো, √2 ইন্টু √2 যেহেতু এখানে √2 তার হোল কিউব আছে তাই এখানে 3টা হয়ে যাবে। তাহলে 2 কি হবে? একটা নর্মালাইজ 2 হয়ে যাবে। আর যেহেতু এটা মেচে রয়েছে তাহলে √2 এর আন্ডারেই থাকবে। তাহলে এখানে কি হবে বলো? 2 √2 মাইনাস 1 তার কিউব কি হয়? 1ই হয় অনুপাত 1। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে বলো? দেখো, এটা হয়ে যাবে অ্যান্সার। আরেকবার ভালো করে লিখে দিচ্ছি এই যেটা দাঁড়াবে। ওকে, 2 √2 মাইনাস 1 অনুপাত 1, এটা হয়ে যাবে তোমার অ্যান্সার। কারণ দেখো এখানে আগেই বলা হয়েছিল যে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করুন। তো এটা হলো কেটে নেওয়া অংশের যে আয়তন, আর এটা নতুন গোলকের আয়তন। তো তোমরা যদি একটা স্ক্রিনশট বা একটা যদি পজ নিয়ে অঙ্কটা দেখে নিতে চাও তাহলে দেখে নিতে পারো। ওকে, দেখো আমরা কি করলাম যে দড়ি ধাতব গোলকের ব্যাসার্ধ আর ধরলাম, আর যে নতুন যে একটা গোলক বনবে তার ব্যাসার্ধ ছোট হাতে আর ধরে নিলাম। এই গোলকটার মধ্যে এই অংশটা কেটে নেওয়ার পরে যে একটা নতুন গোলক বনবে তার ব্যাসার্ধ আমরা ক্যাপিটাল আর ধরে নিলাম, সরি ছোট হাতের আর। আর পুরো যে গোলকটা যে বনবে তার ব্যাসার্ধ আমরা আর ধরে নিলাম। পুরো গোলকটা এমন ধাতব গোলকের পুরো গোলকটা ব্যাসার্ধ আর ধরে নিলাম, আর নতুন গোলকের ব্যাসার্ধ ছোট হাতের আর ধরে নিলাম। তোমরা আশা করি এখানে বুঝে গেছো এই টার্মস অ্যান্ড কন্ডিশনটা। তাহলে কি করলাম বলো? ধাতব গোলকের বক্রতলের ক্ষেত্রফল ইউজ করলাম 4πr², সূত্র ইউজ করলাম, আর নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr²। এখানে ছোট হাতের আর কেন হলো আর এখানে বড় হাতের আর কেন হলো আশা করি বুঝে গেছো। সো এবারে
এখানে বলেছিল যে এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হবে। সেখানে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আমরা বসালাম, আর আগের গোলকের বক্রফল মানে প্রথমের গোলকের যে বক্রতলের ক্ষেত্রফল ওটাও বসালাম 4πr²। তো কী বলা হয়েছিল, নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হবে। যেহেতু এখানে ঠিক অর্ধেক বলা হয়েছিল তাই এখানে হাফ বসেছে, 1/2 বসালাম আমরা, অর্ধেক বলা হয়েছে তাই। এবারে কি করলাম, প্রশ্নানুসারে করে এই যে ক্যালকুলেশনটা করলাম। তো এখানে আমাদের ফার্স্ট হাফ শেষ হয়ে গেছে। একটা পজ নিয়ে দেখতে গেলে দেখে নিতে পারে, এবারে পজ দিচ্ছি একটা, ওকে। তো এবারে কি বলা হয়েছিল এখানে, যে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। ঠিক আছে, তাহলে এখানে কেটে নেওয়া অংশের আয়তন কত বেরিয়েছে, এখানে 4πr³ এই গোলকটার হিসাবে যদি করা হয়, যে এই গোলকটায় কি হচ্ছে, দেখো দুটো ব্যাসার্ধ আছে, একটা ব্যাসার্ধ এখান থেকে যাচ্ছে আর একটা ব্যাসার্ধ নতুন গোলকের ব্যাসার্ধ আর হচ্ছে, আর পুরো গোলকের ব্যাসার্ধ কি ক্যাপিটাল আর হচ্ছে। তাই দেখো এখানে এই সূত্রটা ইউজ হলো। আর তারপরে নতুন গোলকের আয়তন, নতুন গোলকটা আমরা জানি কেটে নেওয়া গোলকের যে রয়েছে ওটা আমি আর তো ধরেই নিয়েছি, তাই মানে 4πr³ আয়তনের সূত্র। এবার দুটোর অনুপাত করতে বলা হয়েছে, দুটোর অনুপাত হলো এখানে, তো 4π আর 4π যদি কেটে গেল এখানে, তাহলে এটা কেটে যাওয়ার পরে কি হলো, নর্মাল আর কিউ বেঁচে থাকবে। তো এখানে আমি আর কিউর ভ্যালু কি √2 আছে এখানে, আর নর্মাল আর এর ভ্যালু কি 1 আছে। তা যদি আমি এখানে √2 এ যদি আমি হোল কিউ করি তাহলে কি হবে বলো, √2 √2 √2, দুটো √2 মিলে কি একটা 2 হয়ে যাবে, কিন্তু এই রুটটা বেঁচে যাবে, তাহলে এখানে √2 রয়ে গেল, তাই এখানে √2 হয়ে গেল, এখানে 1 এর ভ্যালুটাই -1, অনুপাত 1। আশা করি অঙ্কটা তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। সরি অ্যান্সারটা হেঁটে গেছে, আরেকবার করে দিচ্ছি, দাঁড়াও। 2√2 -1 অনুপাত 1 অ্যান্সার। সো চাও তো এই সেকেন্ড পার্টটা ওটা পজ করে দেখে নিতে পারো, তাহলে এবারে পরের অঙ্কগুলো দিকে যাচ্ছে। তার আগে আমি একটা পজ নিচ্ছি ছোট্ট 1 মিনিটের, ওকে। তোমরা দেখে নাও অঙ্কটা একবার বুঝো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা কিন্তু ভিভিআই টাইপের অঙ্ক বটে। সো স্টুডেন্টস এবারে আমরা 13 অঙ্কটা করব, ওকে। সো এখানে 13 অঙ্কটা একটি দেওয়া আছে, দেখো বলা আছে যে 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকে অক্ষটির বক্ষতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। তো কি বলা হয়েছে, যে ভূগোলক আমরা ধরে নিচ্ছি, একটা গোলক ধরে নিচ্ছি, সেটা ব্যাসার্ধ কত দেওয়া আছে, 14 সেমি। সো বলা হয়েছে ভূগোলকের অক্ষটির বক্ষতলে, আমরা অক্ষটির বক্ষতল মনে পড়ছে না, আমরা এই পোর্শনটা ধরে নিচ্ছি, ঠিক আছে, বা ধরে নিচ্ছি এটার মধ্যে একটা কোনো গোলক আছে, তার ব্যাসার্ধ দেওয়া আছে 0.7 সেমি দৈর্ঘ্যে। কি বলা হয়েছে, 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। তো আমরা একটা ছিদ্র ধরে নিচ্ছি, এটা দুটো এমনি ছিদ্র ধরে নিচ্ছি, কত এগুলোর ব্যাসার্ধ কত, 0.7 সেমি ব্যাসার্ধ দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। তো ভূগোলকটি গোলাকার অংশে ধাতব পাতের ক্ষেত্রফল হিসেব করে লিখি। সেখানে কি বলা আছে, ধাতব পাতের ক্ষেত্রফলটা, তাহলে এখানে কি হবে দেখো, এখানে তুমি বুঝে নাও যে একটা 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলক আছে, ওকে। 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলক আছে, তার মধ্যে দুটি ছিদ্র করা হয়েছে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি ছিদ্র করা হয়েছে। তাহলে বলা হয়েছে ভূগোলকের গোলাকার অংশে ধাতব পাতের ক্ষেত্রফল, মানে যে এটা গোলকের তো 14 সেমি ব্যাসার্ধ আছে,
তো গোলকের ক্ষেত্রে কি সূত্র ইউজ হয় বলে, ক্ষেত্রফলের সূত্র ইউজ হয়। তো গোলকের ক্ষেত্রফলের সূত্র কি বলে, 4πr²। আশা করি তোমরা এটা বুঝে গেছো। গোলকের বক্রতলের ক্ষেত্রফলের এই সূত্রটা বলে 4πr²। আর যেখানে 0.7 সেমি যে ব্যাসার্ধ বিশিষ্ট বলা হয়েছে, ওকে। তো এখানে তাহলে এটা কি, এটা নর্মাল বৃত্তাকার চিত্র বলা হয়েছে, এখানে কোনো গোলক বলা হয়নি। তাহলে এর ক্ষেত্রে সূত্র কি হবে, πr² আমরা আমাদের জানাই আছে। সো কি হবে দেখো, এর যে দৈর্ঘ্যের যে ব্যাসার্ধর যে টোটালটা যে বেরোবে, ধরে নিচ্ছে যদি 100 বেরোয়, আর এটার থেকে যে বেরোবে যে বৃত্তাকার চিত্র 0.7 সেমি থেকে যেটা বেরোবে, ধরে নিচ্ছি 50, তাহলে বলা হয়েছে ভূগোলকের গোলাকার অংশে ধাতব পাতের ক্ষেত্রফল হিসেব করে লিখি। তাহলে কি হবে, 100 - 50, এইভাবে তোমার অ্যান্সারটা বেরোবে। আশা করি আমার কনসেপ্টটা তোমরা বুঝে গেছো। এটা অ্যান্সারটা এইভাবে বেরোবে। তাহলে দেখো এখানে দুটো ব্যাসার্ধ দেওয়া আছে, একটি গোলকে দেওয়া আছে 14 সেমি ব্যাসার্ধ, আর যে গোলকের যে অক্ষর আছে বক্রতলের ক্ষেত্রে অক্ষ দুটি মানে ছিদ্র দেওয়া আছে, ওকে। তো ওটার কি দেওয়া আছে, অক্ষরই বক্রতলে 0.7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। তাহলে ভূগোলকের গোলাকার অংশে ধাতব পাতের ক্ষেত্রফল, ধরে নিচ্ছি একটা বল, এর মধ্যে দুটো ছিদ্র করা আছে, বলা হচ্ছে এই জায়গাটা তাহলে বাদ দিয়ে নিয়ে কতটা জায়গা আছে ওটা বার করতে হবে। অঙ্কটা কনসেপ্ট এটাই, এজ সিম্পল। এভাবে বুঝতে পারলে আরও ইজি হয়ে যাবে। এবার আমি অঙ্কটা একবার করে দেখছি, ইজি হয় তাহলে বোঝা যাবে, আরেকবার বোঝাতে হবে, ঠিক আছে। তো অঙ্কটা একবার আমরা করে দিচ্ছি, চলো। কীরকম আছে, 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ভূগোলকে, তো এখানে তাহলে আমার একটা রেখে দেওয়া আছে 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ভূগোলক দেওয়া আছে। তাহলে আমরা কি করবো বলো তো, ভূ গোলকটির ব্যাসার্ধ কত হয়ে যাচ্ছে, ভূগোলকটি ব্যাসার্ধ এর স্টুডেন্টস, ভূগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত দেওয়া আছে এখানে, ভূগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 সেমি। তাহলে এখানে ভূগোলকের যখন মানে টোটাল পরিমাণটা এখানে বার করতে হবে। তো আমরা জানি গোলকের ক্ষেত্রে সবসময় বক্রতলের ক্ষেত্রফল আর সমকতলের ক্ষেত্রফল একই সূত্র পড়ে 4πr² ইউজ হয়। অতএব ভূগোলকটির বক্রতলের ক্ষেত্রফল 4πr² বর্গ সেমি। সো এখানে 4πr² মানে কি হবে দেখো, 4πr² ভ্যালু আমার কি আছে বলো, 14 আছে, 14 তার হোল স্কোয়ার বর্গ সেমি। তাহলে কি হবে বলো, 4π 14 × 14 কত হয় বলো, 196 বর্গ সেমি। তাহলে আমরা এখানে ভূগোলকের বক্রতলের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এবারে কি দেওয়া আছে, ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার চিত্র আছে। তাহলে আমি কি করবো বলো এখানে, তাহলে আমি এখানে করবো যে তাহলে লিখতে হবে যে বৃত্তাকার চিত্র আছে একটা, ঠিক আছে না। সো দেখো বৃত্তাকার ছিদ্র দুটি বৃত্তাকার চিত্র আছে, কিন্তু প্রত্যেকটি 0.7 সেমি, ঠিক আছে। বৃত্তাকার ছিদ্র দুটির প্রত্যেকটির ব্যাসার্ধ কত দেওয়া আছে এখানে, ব্যাসার্ধের দৈর্ঘ্য 0.7
সেমি। তাহলে এখানে কি হবে, বৃত্তাকার ছিদ্র দুটির ক্ষেত্রফল কত হয়ে যাবে? দেখো, আমরা বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফলের কি সূত্র জানি? পাই আর স্কোয়ার বর্গ সেমি। কিন্তু যেহেতু এখানে দুটি ছিদ্র বলা হয়েছে, তাই এখানে টু কি হবে, ইন্ট হয়ে যাবে। কারণ দেখো দুটি ছিদ্র, তো একটা ছিদ্রের কত হয়ে যাবে, বর্গটা ক্ষেত্রফলের সূত্র বার করতে গেলে কি হবে, পাই আর স্কোয়ার। ওকে, আরেকটা যখন বার করব, দুটি বলা হয়েছে, এটা প্রথম, এটা সেকেন্ড, তো যখন এই দুটোর যদি আমি যোগ করি তাহলে আমার কি হয়ে যাবে বলো, 2 পাই আর স্কোয়ার। তাই এখান তাহলে আমরা কি করলাম, তাই এটাকে এখানে আমরা ডাইরেক্ট করে দিলাম 2 পাই আর স্কোয়ার। তাহলে দেখো আমার কি হয়ে গেল, দেখো এখানে এখানে বৃত্তাকার ছিদ্র দুটির ক্ষেত্রফল বেরিয়ে গেল আমার 2 পাই আর স্কোয়ার। আর এখানে ভূগোলকের বক্ষতলটা যে 14 সেমি ছিল ব্যাসার্ধ বিশিষ্ট, ওটা পেয়ে গেলাম। তাহলে এই দুটোর কি হবে বলে, দুটোর মাইনাস হলেই তো আমার অ্যান্সারটা বেরিয়ে যাবে। তাহলে এখানে চেয়েছে কি, ভূগোলকটি গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল, তাহলে এখানে কি হয়ে যাবে, ধাতব পাতের ক্ষেত্রফলের জন্য কি করতে হবে এবার আমার, ভূগোলকটি গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল চেয়েছে। তাহলে কি হয়ে যাবে দেখো এখানে, ও যে 4 পাই আর স্কোয়ার মানে যে 4.196 বেরিয়েছে গোলাকার অংশটা, আর এই ধাতব আর এই দুটো ছিদ্র যেটা বেরিয়েছিল, সো ওটা কি আছে 2 পাই আর স্কোয়ার। সো এখানে আমরা এটা ক্যালকুলেশন করতে একটু দেরি করে দিয়েছিলাম, এখানে এই ক্যালকুলেশনটা আমাদেরকে করতে হতো, এখানে করে দিচ্ছি, ঠিক আছে। দেখো 2 পাই আর স্কোয়ার, সো 2 পাই আর স্কোয়ার যে আছে, 2 এখানে আমরা জানি, পাই জানি, আর আর এর ভ্যালু কত আছে 0.7, তার হোল স্কোয়ার। তাহলে ওটা কত হয়ে যাবে বলো, 2 পাই 0.7 গুণ করতে গেলে কত হয়ে যায়, 0.49 বর্গ সেমি। আশা করি তোমরা বুঝে গেছো। তাহলে এখানে সেম হয়ে যাবে, এই যে ভ্যালুটা যে আছে দেখো, সো 2 পাই ইন্টু 0.49, ক্ষেত্রফলটা বার করে নেবে, বলটা আছে আর বলের মধ্যে যে দুটো ছিদ্র আছে ওর থেকে এটা মাইনাস করতে গেলে তো বেরিয়ে যাবে, সো কি হয়ে যাবে, বর্গ সেমি। এবারে এখান থেকে দেখো আমি কি করতে পারি বলো, এখান থেকে দেখো 4 পাই আছে আর 2 পাই আছে, 4 পাই 2 পাই থেকে দেখো আমি 2 পাই একটু কমন নিতে পারি। সো এখানে 2 পাই যদি কমন চলে যায় তাহলে এখানে বেঁচে কি থাকবে বলো, 2 রইবে। কারণ এই 4 থেকে যদি 2 কমন চলে যায়, এই 2 পাই আর এখানে 4 পাই আছে, 2 পাই যদি কমন চলে গেল তাহলে এখানে পায়ে পায়ে কেটে যাবে, তাহলে 2 রয়ে যাবে। মানে তুমি, আশা করি তোমরা এটা বুঝে গেছো, যে এখানে 2 পাই আর এখানে 4 পাই থেকে যদি 2 পাই কমন নিয়ে নেওয়া হয় তাহলে এখানে থাকবে কি 2 ইন্টু 196 মাইনাস 0.49 থেকে যাবে। এতটা ম্যাথ হইল। এবারে কি হবে দেখো, 2 পাই 196 ইন্টু 2 কত হবে বলো, 392, মাইনাস কটে যাবে 0.49। তাহলে এবার এখানে কি হবে দেখো, 2 পাই 392 থেকে 0.49 মাইনাস হবে। তাহলে এখানে কি হবে দেখো, এখানে আমি পয়েন্ট নিয়ে দুটো শূন্য নিয়ে নেবো, কারণ এখানে আমার পয়েন্ট বসাতে হবে। আমার অ্যান্সার এটা কি আছে বলো, 0.49 আছে, তো 0.49 ওটা যেহেতু পয়েন্টের পরে হবে, তাই এখানে আমি 392 কাছে পয়েন্ট নিয়ে দুটো জিরো নিয়ে নিলাম। এটা মাইনাস করলে কি হবে দেখো, 15.193। তাহলে এখানে অ্যান্সারটা কত হবে, 391.51, এটা হয়ে যাবে। তাহলে এবারে কি হবে বলো, 2 হয়ে গেল,
পায়ের ভ্যালু কি 22/7 ইন্টু 391.51। এই পয়েন্ট উঠে গেলে কি হবে, দুটো শূন্য বসবে, পয়েন্টের উপর দুটো সংখ্যা দুটো শূন্য বসবে। সো এটা আমি 7 দিয়ে কেটে দিচ্ছি, তাহলে কি হবে 5 7 25 9 তাহলে কি হলো 2 ইন্টু 22 ইন্টু 5593 ডিভাইডেড বাই 100। এখানে এত বড় সংখ্যাটা যখন গুণ করবো আমার নর্মালি কি বেরিয়ে যাবে, 246,092 ডিভাইডেড বাই 100। তো 100 আমি কী করবো, দুটো জিরো আছে, দুটো সংখ্যা পরে পয়েন্ট বসিয়ে দেবো, তাহলে কী হয়ে যাবে 0.92 বর্গ সেমি, কে যাবে বর্গ সেমি। আশা করি তোমরা অঙ্কটা বুঝে গেছো, একবার লিখে নাও, পজ করে যদি একটা নিতে চাও, লিখতে চাও লিখে নিতে পারো। এখানে সিম্পলি আমরা কি করেছি দেখো, ভূগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া ছিল 14 সেমি, ভূগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 সেমি দেওয়া ছিল, আর বলা হয়েছিল যে দুটি ছিদ্র আছে 0.7 সেমি ওর ভূগোলকটি বক্ষতলে। তাহলে এই ভূগোলকটি গোলাকার অংশে ধাতব পাতের ক্ষেত্রফল হিসেব করে লিখি। তো কি হতো বলো, এখানে যদি আমি 100 ধরে নিতাম ব্যাসার্ধ, কথা আমি দেখো যে তুমি তো এক্সাম্পলটা বাদ দাও, ছেড়ে দাও, এভাবে বোঝো। দেখো কি হলো, তাহলে এখানে 14 সেমি ব্যাসার্ধ নিয়ে নিলাম হলো, আর ভূগোলকের ক্ষেত্রে গোলক ক্ষেত্রে তোমরা জানোই 4πr² সূত্র হয়। তো এখানে ব্যাসার্ধ তোমার 14 দেওয়াই ছিল, তাই কি হয়ে গেল, এখানে 14² কত হয় 196, 4π196 বর্গ সেমি হয়ে গেছে এখানে। তারপরে কি হলো, তারপরে বৃত্তাকার যে ছিদ্র রুটি ছিল, এই যে ছিদ্র রুটি যে প্রত্যেকটি ব্যাসার্ধের দৈর্ঘ্য কত দেওয়া ছিল 0.7 সেমি। তাহলে এই বৃত্তাকার ছিদ্র রুটির ক্ষেত্রফল কি হবে, এবারে যেহেতু দুটি ছিদ্র দেওয়া আছে তাই এখানে 2 হলো, আর নর্মাল সূত্র কি বলে πr², তাই এখানে 2πr² হলো। সো এখানে আর এর মান কত আছে 0.7 সেমি ছিল, তাই 0.7 তার হোল স্কোয়ার যখন গুণ হবে 0.7 ইন্টু 0.7 কত হয় 49 হয়ে যায়। তাই এখানে কি হয়েছে, আশা করি তোমরা বুঝে গেছো এই টার্মসটা। তাই কত হয়ে গেল 2π49, 0.49। তারপরে কি হলো, ভূগোলকের গোলাকার অংশে ধাতব পাতের ক্ষেত্রফলটা এবারে বার করতে হবে। তাহলে কি হবে দেখো, যেটা বেরিয়েছে ভূগোলকের ওটা মাইনাস যেটা ছিদ্র রুটিতে জায়গা অকুপাই করে রেখেছে, তো রুটো মাইনাস উঠে গেলে কি হয় দেখো, এখানে আমরা 2π 4π, দেখো দেখো এখান থেকে আমরা কি করলাম বলো, কমন নিয়ে নিলাম, এই 2π কমন নিয়ে নিলাম এখান থেকে। তাহলে 2π যখন এগিয়ে চলে এলো, তখন এখানে 4π থেকে যদি 2π চলে যায় তাহলে কি হবে, শুধু 2 রইবে, তাই এখানে 2 রয়ে গেল। তারপরে এখানে 196 যেমন আছে অমনি 196 থেকে গেল, আর 2π এখান থেকে যখন চলে গেছে কমন নিয়ে, তাহলে এখানে কি রইবে, শুধু এই সংখ্যাটা থাকবে, তাই এখানে শুধু 0.49 রয়ে গেল। দুটোর মাইনাস করলাম 391.51 হলো। এবারে এর ভ্যালুটা বার করলাম, ভ্যালু বার করার পরে এই দেখো অ্যান্সার কমপ্লিটেড। তাহলে তোমার এখানে 13 অঙ্কটা ক্লিয়ার হয়ে গেছে, এবারে আমরা 14 অঙ্কটার দিকে যাব। ওকে, তো 14 অঙ্কটা কি আছে দেখে নাও। বলা হয়েছে এখানে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ দেওয়া আছে 8 সেমি, একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে। ঠিক আছে, অঙ্কটা খুবই ইজি, দেখতে গেলে অঙ্কটা খুবই ইজি। এবারে কি করে হচ্ছে দেখো বোঝাচ্ছি। কি দেওয়া আছে এখানে, দেখো এই নিরেট লোহা 8 সেমি ব্যাসার্ধের, কত 8 সেমি ব্যাসার্ধের, হ্যাঁ ঠিক আছে, দেখো 8 সেমি ব্যাসার্ধ, এর ব্যাসার্ধ কত
8 সেমি, আমি বুঝে গেছি। এই 8 সেমি ব্যাসার্ধের নিরেট লোহা, নিরেট মানে এর গ্যাপ নেই, পুরোটাই ভরা। আশা করি বুঝে গেছো। তো বলছে এখানে, তাহলে কি বলছে, এই 8 সেমি ব্যাসার্ধের নিরেট লোহার গোলককে গলিয়ে এই এই 1 সেমি ব্যাসার্ধের কয়টি এই 1 সেমি ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে, নিরেট গুলি তৈরি করা যাবে। সো তাহলে এখানে কি করতে হবে দেখো, এই 8 সেমি যে আছে এর প্রথমে আমার আয়তনটা বের করে নিতে হবে। তো এর একটা আয়তন নিরেটের ক্ষেত্রে তোমরা তো জানো সবসময় কিসের সূত্র ইউজ হয়, আয়তনের সূত্র সব সময় হয়, এই নিরেট যখনই দেওয়া থাকবে, নিরেট গোলকের ক্ষেত্রে, এটা ভিভিআই, এটা তোমরা জানো যে সবসময় নিরেট গোলকের ক্ষেত্রে সবসময় আয়তনের সূত্র হয়। তো এখানে তাহলে কি বলা হয়েছে বলো তো, এখানে এটাই বলা হয়েছে যে নিরেট গোলকটা 8 সেমি, 8 সেমি যে আছে এখানে, ঠিক আছে তো, বলছে 8 সেমিটা গলিয়ে নিয়ে কটা 1 সেমি তৈরি করা যাবে নিরেট গুলি গোলক। তাহলে দেখো কটা আমি 8 সেমির আমি আয়তন বার করব, তারপরে এই 1 সেমির আয়তনটা বার করব। তাহলে কি হবে দেখো, এটার আয়তন যদি ভাবো আমার 50 বেরিয়ে যায়, এটার আয়তন 25, তাহলে কি হবে বলতো, 50/25, যেটা বেরোবে ওটা কি হয়ে যাবে, 2 বেরোবে, তাহলে এখানে 2 অ্যান্সার হয়ে যাবে, যেটা বেরোবে সেটা অ্যান্সার হয়ে যাবে। অঙ্কটা খুবই সিম্পল, যে তোমাকে এখানে দেখে নিতে হবে যদি তোমার এখানে 8 সেমি থাকে, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের নিরেট গোলক লোহার গোলক থাকে, যে গলিয়ে নিয়ে কয়টি তৈরি করা যাবে, তাহলে এখানে ওটাই হয়ে যাবে। তোমাকে দেখে নিতে হবে যে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের নিরেট লোহার গোলক গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে। দেখে নিতে হবে যে 8 এটা আছে, তো এটার আয়তনটা বের করে নিতে হবে প্রথমে 8 সেন্টিমিটার ব্যাসার্ধের, তারপরে এখানে 1 সেন্টিমিটার ব্যাসার্ধের আয়তনটা বের করে নিতে হবে। দুটোর আয়তন যে আছে সেটাকে যখন ভাগ করা হবে এই একের আয়তনটা দিয়ে, এই আয়তনটা আর এই আয়তনটা যখন ডিভাইড করা হবে তখন এটা বেরিয়ে যাবে। সো চলো এবারে অঙ্কটা ট্রাই করি। আশা করি কনসেপ্টটা তোমার কাছে একটু হলেও ক্লিয়ার হয়ে গেছে। চলো অঙ্কটা ট্রাই করি, অঙ্কটা করতে গেলে আরও ভালো করে বুঝে যাবে। তাহলে এখানে কী করবো দেখো, করবো নিরেট লোহার গোলকের, নিরেট লোহার গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি। অতএব নিরেট লোহার গোলকের আয়তন কত হয়ে যাবে তোমার, নিরেট লোহার গোলকের আয়তন কত হয়ে যাবে, 43 পাই ঘন সেমি। সো এখানে আর এর ভ্যালু কত আছে বলো তোমার, 43 পাই, আর কত 8 আছে, তাহলে 8 কিউ ঘন সেমি। অতএব এখানে এবার এখানে নিরেট দেখবো, নিরেট গুলি ব্যাসার্ধের দৈর্ঘ্য, নিরেট গুলির ব্যাসার্ধের, নিরেট গুলির ব্যাসার্ধের দৈর্ঘ্য
এক সেমি। তো অতএব নিরেটগুলির আয়তন, দুটোর আয়তনটা তো বার করতে হবে, নিরেটের ক্ষেত্রে সবসময় এটাই হয়। তো কি হবে, 4/3 আয়তনে কি সূত্র, পাই আর কিউ ঘন সেমি। সেখানে আর কিউ কি হয়ে যাবে বলো, 4/3 আর এর ভ্যালু কি 1, তার হোল কিউ। দেখো সরি স্টুডেন্টস, একটু স্ক্রিনটা কাজ করছে না, ঠিক আছে, ঘন সেমি। তাহলে এখানে কি হলো বলো, তাহলে এখানে কি হলো, এখানে আমি যে, সরি স্টুডেন্টস 1 মিনিট, হ্যাঁ দেখো এখানে যে 1 সেমি যে ব্যাসার্ধ, 1 সেমি যে দৈর্ঘ্যের যে ছিল, ব্যাসার্ধের ছিল, তো ওটার আমি প্রথমে আয়তন বার করলাম, যে গুলিটা যে বানাবো তাই ওর আয়তনটা বার করে নিলাম। তো ওর আয়তন কি বেরিয়ে গেল আমার, হুম এটা হাঁটছে না, 1 মিনিট। হ্যাঁ, সো প্রথমে আমি কি করলাম, এখানে 8 সেমি যে দৈর্ঘ্যের ব্যাসার্ধে নীলের লোহার গোলকটা গলানো গল্প করা হয়েছিল, তো তারপর আমি দেখো ব্যাসার্ধ দেওয়া ছিল 8 সেমি, তো ওর পর আমি আয়তন বার করলাম, তো ওর আয়তন কি হয়ে গেল আমার, দেখো ওর আয়তন বেরিয়ে গেল আমার 4/3 আর কিউ। তারপর এখানে যে 1 সেমি গোলককে বলা হয়েছিল, এই বলটি কটি বলা হয়েছে নেটগুলি তৈরি করা যাবে 1 সেমি ব্যাসার্ধে, সো ওটার আমি আয়তন বার করলাম, দুটোর দেখো আয়তন বেরিয়ে গেল। এবারে বলছে যে এই 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের গোলকটিকে গলিয়ে নিয়ে 1 সেমি ব্যাসার্ধের কয়টি নেটগুলি তৈরি করা যাবে। তো তার জন্য এবারে কি করবো, দেখো এর যে আমি আয়তনটা যে এখানে বের করেছি লোহার গুলি 8 সেমি, আর এখানে যে 1 সেমির যে বেরিয়েছে, দুটোকে ভাগ করে দিলে তো পাওয়া যাবে। তো তার জন্য আমি কি করবো, দেখো এবারে নিরেট গুলি, অতএব নিরেট গুলি তৈরি করা যাবে 4/3 আর কিউ। তো এখানে হ্যাঁ 4/3 8 কিউ/4/3 1, তারপর তো এখানে কি হবে দেখো, 4/3 কেটে যাবে, তাহলে এখানে নর্মাল 8 কিউর ভ্যালু কি হবে বলো, 8 কিউ কি হয় বলো, 512। তাহলে এখানে কটা নিরেট পুরি তৈরি করা যাবে, 512টি। 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের গোলকটি গলিয়ে গলিয়ে নিয়ে নিরেট গোলক গলিয়ে নিয়ে 1 সেমি ব্যাসার্ধের কয়টি গুলি বানানো যাবে, 512টি। অঙ্কটা তোমাকে বারবার বুঝিয়ে দিয়েছি, এবার তোমরা লিখে নিতে পারো যদি চাও, তাহলে লিখে নাও। আশা করি তোমরা অঙ্কটা ভালো করে বুঝে গেছো।